হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করছি, লোকটার পাশে বেশিক্ষণ থাকবে না? তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিম্ব। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। সুন্দরীরা ভীত আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে, উচ্চস্বরে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা কাঁপতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরেবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আচমচা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালের যুদ্ধে নিহত হয়েছে। 2 জনেই টকবকে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমান এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতে এর নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর সঙ্গে এমন মরাসুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাবার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি? খালামণি, ভাই বোনেরা এসেছিল। যেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠানে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেইটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর, হাফের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা দুহাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে যায়। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন। ফলে ফুসফুসে এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি। জ্যোৎস্না গলে পড়েছে। কি সুন্দর দৃশ্য। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খোদে নামানো।
হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবু অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে, সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও যেদিন নাচ গান অনুষ্ঠিত হয়, বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশু সুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকেই ঘোর বিপদ হিসাবে জানলো। পদ্মজার রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে।